তুমুল কীর্তনে, মানে এমনভাবে হাততালি মারবি যেন আমাদের মনের যে রোগ আছে, শোক আছে, আমাদের জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব যেন দূরে পালিয়ে যায়। তা এইভাবে মানে এমনভাবে কীর্তন করবি যেন সেদোদ্গম হয়, মানে ঘাম ঝরে যায়। ঠাকুর এটা বলছেন তুমুল কীর্তন, তাণ্ডব কীর্তনের কথা। কিশোরীদা বলছেন ঠাকুর যখন আমাকে জড়িয়ে ধরতো কীর্তন করতে করতে, তখন মনে হতো যেন 11,000 কারেন্ট মারছে আমাকে, আমার চুলগুলো সোজা খারাপ হয়ে যেত। তা দেখুন কেমন কীর্তন, এইভাবে কীর্তন করতে হয়। তা এইভাবে কীর্তন করলে তাহলে কি হয় না, আমাদের মনে স্ফূর্তি হয়, আমাদের মনে যে মানে নাচগুলো বসে গেছে সেইগুলো সব সচল হতে থাকে। যাই হোক, আমরা 2 মাস ধরে, মায়েরা করেছেন 1 মাস, তারপরে সবাই মিলে করেছি ভাদ্র মাস, সবাই মানে সারা মাসটা জুড়ে আমরা ঠাকুরকে নিয়ে মেতেছিলাম। তা যাই হোক, এই নানা রকম আলোচনা হয়েছে, প্রচুর কীর্তন হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু ঠাকুরের একটা কথাও বা একটা বাণীও যদি কারো ওই মনের মধ্যে বাসা বাঁধে তাহলে কিন্তু, বা চরিত্রের মধ্যে ফুটে ওঠে, তাহলেই আমাদের এই 2 মাস চলার সার্থকতা, নইলে কিছুই নয়। তাহলে একবার আমার মনে পড়ছে, এই যে ঠাকুর বললেন, ঠাকুরের কথা কোনো কথা হবে না, ঠাকুর বললেন মাছ মাংস খাবি না, পেঁয়াজ রসুন মাদক ছাড়, কোনো কথা হবে না, ঠাকুর বলেছেন, আর কোনো কথা হবে না। তাহলে ঠাকুর বললেন যে আমি সেদিন উত্তেজিত, অযথা হয় জর্জরিত, তাহলে এর মধ্যে আর কোনো ধ্যান আসবে না, ঠাকুর বলেছেন এটাই জেনে নিতে হবে। বিশ্বম্ভরদা ঠাকুরের নাপিত, তিনি ঠাকুরের দাড়ি কাটতেন বা চুল দাড়ি কাটতেন, সেই বিশ্বম্ভরদা ঠাকুরের কাছে বসে আছেন, দাড়ি কাটতে এসছে। তা বিশ্বম্ভরদাকে ঠাকুর বলছেন, বিশ্বম্ভর আজকে বৃষ্টি হতে পারে? বিশ্বম্ভরদা একটু বাইরে বেরিয়ে বলছেন আজকে ঠাকুর বিকালে হতে পারে। ঠাকুর বলছেন বিশ্বম্ভর যে একবার সায়েন্টিস্ট হয়ে গেছিস। তাই বিশ্বম্ভরদা মনে করলেন সায়েন্টিস্ট মানে বড় কিছু, লেখাপড়া জানে না তো, তা ভেবেছেন সায়েন্টিস্ট মানে বড় কিছু ব্যাপার, ঠাকুর আমাকে বড় উপাধি দিয়ে দিয়েছেন সায়েন্টিস্ট। তা যাই হোক, ঠাকুর তার কথাটা রাখার জন্যে বিকেলবেলা সত্যি সত্যি বৃষ্টি হয়েছিল। তা এই যে ঠাকুর কাঠে দিয়ে কি করা, বৃষ্টি হলো, তখন সত্যি সত্যি সেই বিশ্বম্ভরদা ভাবলেন যে ঠাকুর তো বলেছেন যে আমি সায়েন্টিস্ট হয়ে গেছি। সেই থেকে বিশ্বম্ভরদা চুপচাপ থাকেন, চুলদারি কাটছেন, বউ এসে ফ্যাচর ফ্যাচর করছে, মানে যাই তাই কথা শোনাচ্ছে। এবার পাশে যেসব যারা চুলদারি কাটতে এসছে, ওই যে বিশ্বম্ভরদা আপনাকে এত করে বলছে আপনি কিছু বলতে পারেন না, তখন বিশ্বম্ভরদা বলছেন শুনো, ঠাকুর বলেছেন আমি সায়েন্টিস্ট। ওরা মুখ্য মেয়ে, ওরা কি জানে, ওরা কি জানে, ওরা তো মুখ্য মেয়ে। তা ভাবুন, ভাবছেন যে সায়েন্টিস্ট মানে বড় একটা ব্যাপার। তাহলে এই যে ঠাকুরের কথা, ঠাকুর বলেছেন, আর কোনো কথা হবে না এর মধ্যে। আচার্যদেব তিনি বসে আছেন, তিনি আমাদেরকে বহু রকমভাবে আমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আমাদের চলার পথে তিনি প্রেরণা দিচ্ছেন। যদি আমরা সেই কথাগুলি আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু হয়। আমি দেখেছিলাম ছোটোবেলায় যখন আচার্যদেব যিনি বর্তমানে আছেন, তখন বাবাই দাদা খুব ছোট, তা ফুটবল খেলছেন বন্ধুদিকে নিয়ে, খুব সকালে 2 বন্ধু, একটা মাস্টারমশাই আর তার বন্ধু, দুজনে দেওঘর গিয়েছিলেন সকালবেলায়, তখন আশীর্বাদ নিয়ে আসতে হতো। তা আশীর্বাদ নিতে গেছে, তা ওই শ্রী আচার্যদেব তখন খুবই ছোট, বলছেন ও আপনার আশীর্বাদ নিতে এসছেন তো, ঠিক আছে। সেই মাস্টারমশাই থেকে বলছে আপনি থেকে যান, ওই দাদাটা চলে যান। তা ভাবুন, 2 বন্ধুতে গেছে, যদি একটা বন্ধু রয়ে যায় আরেকটা বন্ধু আসতে পারে না। তা যাই হোক, তার কথা, সে তো বাচ্চা ছেলে, তার কথা শোনেনি,
কিন্তু চলে এসেছিল। আসার পরে জোসিফির কাছে আসার পর সেই মাস্টারমশাইয়ের হাতটা কাটা গিয়েছিল, ট্রেনে সে অপরদিকে হাত কাটা গিয়েছিল। তখন তাকে ওই দেওঘরের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন শ্রী দাদা আছেন, দাদাকে বলা হয়েছিল, দাদা বলছেন আরে ও তো আমার বংশেরই ছেলে। তাহলে ভাবুন যে সে বাচ্চা ছেলে হলো, সে কিন্তু ঠাকুর বংশের ছেলে, তার মধ্যে রেতোধারা বহমান, ঠাকুর তার মধ্যে বিরাজ করছেন। আরে আমাদেরকেও ছোট লোক মান্যতা দিতে হবে। এই অভিন দাদা 24 বছর বয়স, হ্যাঁ 100 বছর যখন আমাদের সৎসঙ্গের 100 বছর পূর্তি উপলক্ষে যে কায়দাটা করলো, যে মানে যারা দেখেছে চিরজীবনে তারা ভুলতে পারবে না। একটা বাচ্চা ছেলে ওইভাবে কিভাবে আবার বংশ থেকে আরম্ভ করে কোনো কিছু বাকি রাখেনি, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীর বিজ্ঞানকে সে সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে। এই দেখুন এই সামনে আগমনী উৎসব আর ওই তালনবমী তিথি যারা গিয়েছিল তারাও দেখেছে যে ওইটুকু ছেলে কিভাবে একদম পুরো নাড়িয়ে দিচ্ছেন। কারণ এইটা হচ্ছে তাদের বংশের যে রেতোধারা তার মধ্যে বইছে, সেটা কিন্তু বহমান। তাহলে আমরা যদি এই আচার্যদেবের কথা যদি না শুনি, ঋত্বিক দেবতার কথা যদি না শুনি, তাহলে কিন্তু আমাদের মধ্যে মূর্খার কেউ নাই। এই জন্য ঠাকুর বলেন অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করেন। তা অদ্যাবধি আজলীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। যারা ভাগ্যবান তার লীলা বহমান, তার লীলা বয়ে চলেছে, যারা দেখতে পায় তারা জানে, আর যারা দেখতে পায় না তারা কিন্তু পায় না। কারণ তাদের মধ্যে সেই ভক্তির ভাব বজায় না, গজে ওঠে না। আমার একটি ছোট্ট ঘটনা আমার মনে পড়ে। আমি তখন মাছের কাজ করতাম। তা আমি প্রচুর রস খাওয়ার পর আমার ব্রেন আমি ঠিক রাখতে পারিনি। তখন আমি সঙ্গে সঙ্গে দেওবাড়ি গিয়েছিলাম, গিয়ে তখন রাঙামা ছিলেন, রাঙামাতে আমি নিবেদন করেছিলাম। রাঙামা বললেন যে আমার মনে হয় তোর ওই কাজটা না করাই ভালো। তা যাই হোক, রাঙামার আশীর্বাদ নিয়ে আমি চলে এলাম। এসে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি আচার্যদেব যখন এই বাড়িটাই থাকে সেই বাড়িটা থেকে নেমে আসছেন, তখন বাবাই দাদা তখন নেমে আসতেন। নেমে আসতে আমি খুব মানে আপ্লুত হয়ে যে অন্তত বাবাইদাকে গিয়ে বলবো একটা চাকরি দিন, আমার খুব বাড়িতে অভাব, একটা চাকরি হলে ভালো হয়, এরকম করে বলছি। তা মনে মনে ভেবে ভেবে একটু আগেই যাচ্ছি, বাবাইদা হন্তদন্ত হয়ে আসছেন। হঠাৎ করে ওই 4-5 হাত দূর থেকে আমাকে হঠাৎ করে বলে, তুই তান্ত্রিক মতো অ্যাস্ট্রোলজি করিস তো? আমি তো অবাক হয়ে গেলাম যে আমি গেছি চাকরি চাইতে, আর বাবাইদা বলছেন যে তুই তান্ত্রিক মতো অ্যাস্ট্রোলজি করিস তো, যা ভালো করে বিভক্তি বইটা পড়বি আর ভালো করে নামধানটা করবি যা। তখন আমার 1 লাখ টাকা এত পরিমাণে ব্যাংকে দেনা হয়ে গেছে যে আমি মানে খেয়ে খুঁজে পাচ্ছিলাম না কী করে শোধ করবো। তা বললেন নামধানটা ভালো করে ছুটিয়ে করবি, যা 3 মাসের মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে যাবি যে আকাশে তোর নাম হয়। এই কথা বলার পর আমার যেন লোমটুক পুরো খারাপ হয়ে গেল। তা যাই হোক, আমি এসে খুব ছুটিয়ে নাম ধ্যান করতাম আর ওই ঠাকুরের সঙ্গ করতাম। করতে 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 আমার 97,000 টাকা শোধ হয়ে গিয়েছিল। 3,000 টাকা যখন বাকি আছে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা অহংকার এলো। তেমন ধরনের অহংকার, ও আর কোনো ব্যাপার না। দেখুন গোটা হাতি ঢুকে পড়লো একটা সূচের ভিতর দিয়ে, মানে পিছন দিয়ে, আর লেজটা কিন্তু আটকে গেল। ওই 3,000 টাকার জন্য একটা অহংকার জন্মালো আমার মনের মধ্যে। তখন কী করলো, ওই 3,000 টাকা আর কিছুতেই দিতে পারি না। কেন না, আমার যে টানটা ছিল সেই টানটা আমার কমে গেছে। তখন ওই মানে নামধানটাও কমিয়ে দিয়েছি, সেইটার জন্যে 8,000 টাকা ফাইন হয়েছিল। মোট আমাকে 11,000 টাকা দিতে হয়েছিল। তাহলে ভাবুন, তার কথা কোনোদিন মানে মিথ্যা হবার নয়, তিনি বলেছেন। তাহলে আমাদের চলার পথে আমরা আজীবন ভুল ভুলেই নাই, আজীবন ভুল ভুলেই নাই, কিন্তু আমাদের এই শুধরানোর জন্যে বা আমাদের এই চলার পথটা ঠিক করার জন্যে আমাদের কী করতে হয় না, গুরু সঙ্গ করতে হয়, আচার্য সঙ্গ করতে হয়।
আর ঋত্বিক সঙ্গ করতে হয়, সৎ সঙ্গ করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে আমাদের বহু কিছু জানা যায়, নাহলে কিন্তু আমাদের জানা বাকি পড়ে যায়। ধরুন আমি যদি আজকে না আসতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই